আচ্ছা, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইকোনমিক্সের একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে এগ্রিকালচার। দেখো, বেসিক্যালি আমি যদি প্রথমত ইকোনমিক্সের এগ্রিকালচার আর জিওগ্রাফির এগ্রিকালচারের মধ্যে একটা তুলমূলক আলোচনা করি, তাহলে আমরা জিওগ্রাফির এগ্রিকালচারে কি পড়ি আর ইকোনমিক্সের এগ্রিকালচারে কি পড়ি সেটা একবার বলে দিচ্ছি। দেখো, জিওগ্রাফির এগ্রিকালচার আমরা যেটা পড়ি, যে এগ্রিকালচার হয় কিভাবে, এগ্রিকালচার কিসের উপরে ডিপেন্ডেন্ট, বৃষ্টির ওপরে। বৃষ্টি যদি না হয় তাহলে তার আর্টিফিশিয়াল মিডিয়াম কি আছে, ট্যাঙ্ক, জলসেচ, মানে জলসেচ ব্যবস্থার মাধ্যমে আমরা করে থাকি। তাহলে কিভাবে কোন স্টেট কোন ধরনের প্রোডাক্টে ফার্স্ট, এটা, বা কি করে আমরা এগ্রিকালচারাল প্রোডাকশন বাড়াতে পারি, সেই ব্যাপারটা আমরা জেনারেলি কিসের মধ্যে ডিসকাস করি, এগ্রিকালচার ইন জিওগ্রাফি। বা হতে পারে তোমার কি, কত প্রকারের ধান চাষ হতে পারে, কত প্রকারের চা চাষ হতে পারে, এইগুলো সবটাই আমাদের জিওগ্রাফির এগ্রিকালচারের মধ্যে রয়েছে। কিন্তু যদি আমরা ইকোনমিক্সের এগ্রিকালচার দেখি, তাহলে আমার এখানে কি কি থাকে, এগ্রিকালচার কোন সেক্টরের মধ্যে পড়ে বলো সবাই, প্রাইমারি সেক্টর। তাহলে আমাদের দেশ তিনটে সেক্টর দ্বারা তৈরি, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি। তার একটা মাস নাম্বার অফ পপুলেশন কোন সেক্টরে যুক্ত, এগ্রিকালচার। তাহলে প্রথমত আমরা জানছি যে ম্যাক্সিমাম মানুষ কোন ফিল্ডে এমপ্লয়েড, সেটা হচ্ছে এগ্রিকালচার। মানে এগ্রিকালচার ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক ইন কেস অফ ইকোনমিক পার্সপেক্টিভ, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে আমার দেশে যদি 100 টাকা ইনকাম হয়, তার একটা অংশ এগ্রিকালচার থেকে আসে, মোটামুটি ধরো 17 টাকা থেকে 18 টাকা এই অ্যামাউন্টটা আসে। তাহলে এই অ্যামাউন্টটা বাড়ানো যায় কি করে, কারণ ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট হচ্ছে কোথায়, এগ্রিকালচারে। তাহলে আমি চাইবো কি ম্যাক্সিমাম আউটপুট সেখান থেকে আসতে। তাহলে কিভাবে আমি এই টাকা বা জিডিপিটাকে বাড়াতে পারি। আচ্ছা, এত কিছু সত্ত্বেও ইন্ডিয়ার এগ্রিকালচারাল প্রোডাকশন কেন কোশ্চেন মার্ক, কেন আউট অফ দ্য মার্ক নয়? তাহলে কি প্রবলেম ইকোনমিতে রয়েছে এগ্রিকালচারের কনটেক্সটে? নাম্বার ওয়ান, দেখো কি কি প্রবলেম। প্রপার ম্যানেজমেন্ট অফ ল্যান্ড, ল্যান্ডের প্রপার ম্যানেজমেন্ট নেই। ব্যাপারটা কি হচ্ছে, ওই যে আমরা পড়েছি জিস গাইজ আনএমপ্লয়মেন্ট কোথায় থাকে ম্যাক্সিমাম, এগ্রিকালচারাল ফিল্ডে। তার মানে আমাদের ওই যে আমরা পড়েছি অপটিমাম থিওরি, পড়েছি তো। অপটিমাম থিওরি মানে একটা ল্যান্ডের জন্য কতজন আমি যদি লেবার নিয়োগ করি তাহলে ম্যাক্সিমাম আউটপুট পাবো। তার মানে আমার ক্ষেত্রে কি হচ্ছে, আমার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে আমার সঠিক ল্যান্ডের ইউজ হচ্ছে না। বা হতে পারে আমাদের দেশের ম্যাক্সিমাম ফার্মাররা কি ধরনের ফার্মার, ভাগ চাষি, নিজের জমি নেই অন্যের জমিতে কাজ করে, তাই না? তাহলে এইটা একটা বিরাট প্রবলেম। দ্বিতীয়ত হচ্ছে সব ঠিক আছে, ফার্মারের জমিও আছে, আমি ধরে নিচ্ছি সব ঠিক আছে, তাহলে ফার্মার লোন, লোন পাওয়ার যে ফ্যাসিলিটি, ফার্মার জানেই না যে গভর্নমেন্ট তাদের জন্য অনেক কম পয়সায় তোমার ন্যাশনালাইজ ব্যাংক থেকে লোন দিচ্ছে, তাই না? ওরা জানেই না, ওরা কি, ওরা সব লোন নিচ্ছে কোথা থেকে, জমিদারের কাছ থেকে, বন্ধুর থেকে, ফ্রেন্ডের কাছ থেকে, কি মাসে 10% সুদ। অথচ গভর্নমেন্ট তাকে বলছে 2% সুদ বছরে নাও। মানে তাদের কাছে ল্যাক অফ নলেজ অ্যান্ড ল্যাক অফ ফাইন্যান্স রয়েছে। আর ইন কেস কোনো কারণে এত চড়া সুদে নেওয়ার জন্য সে ওই ফার্মারের ফায়দা তুলছে, কারণ ওই অ্যামাউন্টটাও দিতে পারছে না। দ্বিতীয় প্রবলেম। তৃতীয়ত হচ্ছে সব ঠিক আছে, ফান্ডিংও আমি পেয়ে গেলাম, প্রোডাকশনও আপ মানে ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আমি অনেক অংশে ডিপেন্ডেন্ট কিসের উপরে, ক্লাইমেটের উপরে। তার মানে বৃষ্টি হলো না, প্রোডাকশন ডাউন। ভালো সিড, দেখো সিড নেই। তুমি ভাবো আমি এমন একটা সিড লাগালাম, আমার একটা গাছ থেকে 100টা লাউ তৈরি হলো, আর তুমি একটা সিড লাগালে আরো ভালো বা পরিচর্যা করলে তোমার মাত্র 2টো লাউ হলো, লাভ কি তাতে? তার মানে আমি কি চাইছি, আমি ম্যাক্সিমাম আউটপুট চাইছি, তাই নয় কি? তো এটাও কি একটা প্রবলেম। তাহলে সঠিক সিড ম্যানেজমেন্ট, সঠিক জলসেচের ব্যবস্থা, এগুলো রয়েছে। এরপরে তৃতীয়ত প্রবলেম কি, ধরো কোনো কারণে আমি সব কিছু ফান্ডিং ভালো পেয়েছি, দারুণ করেছি, বন্যা হলো, বন্যা হওয়ার জন্য সব ধ্বংস হয়ে গেল। এবার কি ফার্মারটা কি করে বেঁচে থাকবে? তাহলে ইন্স্যুরেন্স দিতে হবে না, ইন কেস তোমার যদি কোনো কারণে তোমার ল্যান্ড ধ্বংস হয়ে যায়, আমি আছি তোমার জন্য। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পড়ি না আমরা যোজনাগুলো? তাহলে এইগুলো কি, কিভাবে একজন ফার্মারকে কতভাবে সাপোর্ট দেওয়া যায়। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, তোমার ল্যান্ড অ্যালোকেশন আমি করব, তাই বলছি যে তুমি ম্যাক্সিমাম এর বেশি ল্যান্ড রাখতেই পারবে না। ধরো তুমি খুব ধনী একজন জমিদার, বাট তারপরেও তুমি এই বিঘা, ধরো 51 বিঘা, এর উপরে তুমি জমি রাখতেই পারবে না।
তার উপরে যদি তোমার নামে জমি থাকে তাহলে সেই জমি গভর্নমেন্ট ছিনিয়ে নেবে, কাইন্ড অফ ছিনিয়ে নেবে। ছিনিয়ে নিয়ে কাকে দেবে? এই ভাগ চাষিদের মধ্যে বন্টন করবে। তাহলে এক হচ্ছে তোমার ল্যান্ড পাওয়ার দায়িত্ব আমার। অনেক প্রবলেম রয়েছে, যেমন ধরো আমি ভাগ চাষি, ঠিক আছে, আমি কারো জমিতে চাষ করার জন্য রেডি হলাম, সব ঠিকঠাক হলো, 2 মাস 3 মাস চাষ করার পরে আমাকে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হলো, যে যাও তোমাকে আর দরকার নেই। আলটিমেটলি সব গেল, কারণ আমার কোনো লিখিত ডকুমেন্ট নেই যে আমি তোমার ইয়েতেই ভাগ চাষি। সেই জন্য গভর্নমেন্ট কি ব্যবস্থা করেছে, ওইসব না, যদি তুমি ভাগ চাষি হিসাবে নাও তাহলে তার সঙ্গে পুরো কন্ট্রাক্ট সাইন করতে হবে, এবং ওই টাইম ফ্রেমের মধ্যে তাকে রিমুভ করা যাবে না। বুঝতে পারছো জিনিসটা? এই ব্যাপারগুলো তাহলে তাকে ব্যাকআপ দেওয়া হচ্ছে যে হ্যাঁ, সিকিউরিটি তোমার রয়েছে ল্যান্ডে, তুমি যদি একবার ঢুকে যাও তাহলে এই বছর অবধি বা 5 বছর অবধি তুমি সিকিউরড। দ্বিতীয়ত হচ্ছে আমার ভালো সিড পাওয়ার জন্য সিড ব্যাংক আমরা তৈরি করেছি। সিড ব্যাংক ফান্ড পাওয়ার জন্য আমরা বিভিন্ন বিভিন্ন দেখবে মানে এই ল্যাক অফ ফান্ডটাকে কি করে আমরা ফার্মারের কাছে পৌঁছে দিতে পারি, তার জন্য প্রচুর আমরা ব্যাংকিং ফ্যাসিলিটি তৈরি করেছি, যাতে করে ফার্মাররা খুব সহজে সেই ফান্ডগুলো পেয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে ইন কেস কোনো কারণে যদি বৃষ্টি বা ক্লাইমেট বিগড়ে বসে তাহলে তার জলসেচের ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চন যোজনা করেছি, বেশ ভালো ফসল হলো। কোনো কারণে একটা ক্যাটাস্ট্রফিক এনভায়রনমেন্টের জন্য ধ্বংস হয়ে গেল, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, তাহলে তোমাকে আমি বৃষ্টির জল জমে ক্ষতি হলে এত টাকা পাবে, এই কারণে ক্ষতি হলে এত টাকা পাবে, খরার জন্য ক্ষতি হলে এত টাকা পাবে, সব কিছু ঠিকঠাক আছে। এবার মার্কেটিং, ভাই সবই কিনলাম, ফার্মারের প্রোডাক্ট বিক্রি হচ্ছে না, ঘরে বসে বসে নষ্ট হয়ে যাচ্ছে। ভাবো কোন লেভেলে চিন্তা ভাবনা করেছে ফার্মার, সব প্রোডাক্ট করেছে, দারুণ প্রোডাকশন, কোনো প্রবলেম নেই, কিন্তু প্রপার মার্কেটিং নেই, ব্ল্যাক মার্কেটিং শুরু হয়ে গেছে। ইচ্ছা করে যে জিনিসটা ফার্মারের 10 টাকায় খরচা, পার কেজিতে হয়তো 10 টাকা খরচা হয়েছে, সেটা মার্কেটে ব্ল্যাক মার্কেটিয়ার্স গুলো কি করছে, বাধ্য হয়ে 8 টাকা দিয়ে কিনতে কেনাচ্ছে। ফার্মার নষ্ট হয়ে যাচ্ছে, যাও যাও যা পাচ্ছ দিয়ে দিই। আমরা করি না? তুমি বাবা মাছের দোকানে যাও, এক মানে 6টার সময় সকাল, যে মাছের দাম 200 টাকা, তুমি 10টার সময় যাও সে মাছের দাম 150 টাকা, আর 1টার সময় যাও সেই মাছের দাম 80 টাকা। কেন? কারণ ভাই বাড়ি কেন নষ্ট মাছটা নিয়ে যাবো, যে যা অফার করছে দিয়ে দাও। তাহলে এই ব্যাপারটা কাজ করছে, সেই জন্য গভর্নমেন্ট অনেক ধরনের প্রাইস ইস্যু করেছে। এক হচ্ছে ইস্যু প্রাইস, এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস, এরকমভাবে অনেক কিছু দিয়ে ফার্মারকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করেছে। ভাই তুমি যেন কোনোভাবেই তোমার মানে মাইন্ডটা এর উপরে নেগেটিভিটি তৈরি না হয়, আমি সমস্তভাবে তোমাকে ব্যাকআপ দিচ্ছি। এই হচ্ছে তোমার পুরো এগ্রিকালচার ইকোনমিক্সের কনটেক্সটে। তো চলো আমরা একবার নোটটাকে দেখে নিই আমরা কি কি রেখেছি এর মধ্যে। প্রথমত হচ্ছে দেখো এগ্রিকালচার। তো এগ্রিকালচার তো আমরা দেখলাম এটা প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে, এবং এগ্রিকালচারের মধ্যে কি কি সেক্টর পড়ছে সেইগুলোকে আমরা এখানে দেখলাম। আমরা বলেছি জিডিপি কতটা আর্নিং হয় এবং ম্যাক্সিমাম লেবার ফোর্স এই সেক্টরে যুক্ত, নর্মাল। দ্বিতীয়ত দেখো ইন্ডিয়ান এগ্রিকালচারের কি ফিচার্স রয়েছে। দেখো রোল অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়া, দেখো এমপ্লয়মেন্টে কত পার্সেন্ট শেয়ারিং রয়েছে, আর ন্যাশনাল ইনকামে কত পার্সেন্ট শেয়ারিং রয়েছে। দেখো এত কিছুর পরেও কেন ইন্ডিয়াতে প্রোডাক্টিভিটি এতটাই লো, তার কারণ কি, হোল্ডিং কতটা, অপারেশনাল হোল্ডিং বলো কতটা, সে আমরা পরে বুঝবো আস্তে আস্তে করে যে কতটা অপারেশনাল হোল্ডিং রয়েছে, এই হোল্ডিংটা আমরা পরে ব্যাখ্যা করছি। দেন হচ্ছে তোমার কি কি প্রবলেম ইকোনমিতে রয়েছে, ল্যাক অফ ফাইন্যান্স, ফার্মার টাকা পাচ্ছে না, ল্যাক অফ ওয়াটার মানে জল নেই, ল্যাক অফ সিড নেই, ক্রপ ড্যামেজ, তার জন্য দেখো কি সলিউশন আমরা আনার চেষ্টা করেছি। ল্যাক অফ ফাইন্যান্স হলে আমরা কি করব, এগ্রিকালচারাল ক্রেডিট রিফর্ম, কি করে গভর্নমেন্টের কাছে মানে কি করে গভর্নমেন্ট কৃষকদের কাছে ক্রেডিট নিয়ে যেতে পারে। দেখো ওয়াটার প্রবলেম মানে ইরিগেশন স্কিম আমরা ডেভেলপ করেছি। সিড প্রবলেম মানে আমরা এনএসসি এসএফসি সিড ব্যাংক এগুলো চালু করেছি। ক্রপ ড্যামেজের জন্য আমরা কি নিয়ে এসেছি, ইন্স্যুরেন্স। তাহলে এই প্রবলেমগুলোই সলভ করা হচ্ছে এগ্রিকালচারের কাজ। কারণ আমরা প্রথম দিন যখন পড়েছিলাম জেনারেল ইনফরমেশন অন ইকোনমিক্স, বলেছিলাম না ইকোনমিতে কতগুলো প্রবলেম, 3টে প্রবলেম, কার জন্য প্রোডাকশন, কি করে প্রডিউস, এবং হোম টু প্রডিউস, কাদের জন্য, হুম হাউ আর হট, কি প্রডিউস করব, কিভাবে প্রডিউস করব, কাদের জন্য প্রডিউস করব। তাহলে ইকোনমিক্স মানেই হচ্ছে কতগুলো কোশ্চেন যার অ্যান্সার দেওয়াটাই হচ্ছে আমার কাজ। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এরপরে আমরা কি করেছি,
এগ্রিকালচারাল স্কিম, তাহলে আমরা কোন প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করেছি? ওয়াটার প্রবলেমটাকে। এগ্রিকালচারাল স্কিমটাকে এনেছি। দেখো আমরা কি প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করেছি? ইন্স্যুরেন্স, তাই দেখো ইন্স্যুরেন্স স্কিমটাকে নিয়ে এসেছি। আমরা কি প্রবলেম সলভ করার চেষ্টা করেছি? শীট, তাহলে শীটটাকে নিয়ে এসেছি। মানে আমরা এই পেজের মধ্যে আমরা ইকোনমিক্সের এগ্রিকালচারের কোন প্রবলেমগুলো সলভ করে ফেললাম? ফার্স্ট, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ প্রবলেম। তাহলে সব থেকে বড় প্রবলেম কোনটা? ল্যাক অফ ফাইন্যান্স। এবার হচ্ছে সেটা নিয়ে আলোচনা হবে আমার। দেখো তার মানে আমার কি আনতে হবে? এগ্রিকালচারাল রিফর্ম আনতে হবে, যাতে করে আমার সমস্ত দিক থেকে ফার্মারকে ব্যাকআপ দিতে পারি। দেখো এগ্রিকালচারাল রিফর্মের মধ্যে আমার কতগুলো জিনিস হয়েছে। একটা ইনস্টিটিউশনাল রিফর্ম, মানে আমি ইনস্টিটিউশন তৈরি করব যাতে এগ্রিকালচার একটা রেভলিউশন চলে আসে, এক হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্ম। আর যদি আমরা আরো চলে যাই, তারপর হচ্ছে টেকনোলজিক্যাল রিফর্ম। তুমি ভাবো একজন ফার্মার যদি লাঙল দিয়ে চাষ করে আর একজন ফার্মার যদি তোমার ট্রাক্টর দিয়ে চাষ করে, হু উইল বি মোর বেনিফিটেড? যে ট্রাক্টর দিয়ে কাজ করছে। তার মানে আমার শুধু যে ইনস্টিটিউশন বানালে হবে না, স্পিড বাড়াতে হবে, তার মানে আমার টেকনোলজি ডেভেলপ করতে হবে। তাহলে একটা কি হচ্ছে আমার টেকনোলজিক্যাল রিফর্ম, আর একটা ইনস্টিটিউশনাল রিফর্ম। আচ্ছা এবার চলো আমি ইনস্টিটিউশনাল রিফর্মটাকে দেখি। দেখো ইনস্টিটিউশনাল রিফর্মের মধ্যে কতগুলো জিনিস রয়েছে। এগ্রিকালচারাল মার্কেট রিফর্ম। আচ্ছা এগ্রিকালচারাল মার্কেট রিফর্ম এটা পরে, আগে আসছি আমরা এগ্রিকালচারাল ক্রেডিট রিফর্ম। মানে এই ইনস্টিটিউশনাল রিফর্মের মধ্যে মেইন যেটা প্রথম অ্যান্ড ফারমোস্ট ক্রাইটেরিয়া হচ্ছে এগ্রিকালচারাল ক্রেডিট রিফর্ম। মানে অ্যাট এনি হাউ ফার্মারের কাছে টাকা পৌঁছে দিতে হবে, লোন পৌঁছে দিতে হবে, এগ্রিকালচারাল লোন পৌঁছে দিতে হবে। তার মানে কি ইনস্টিটিউশন তৈরি করলে ফার্মারের কাছে এগ্রিকালচারাল ক্রেডিট চলে যায়, লোন চলে যায়, তার জন্য এইটা হচ্ছে ইনস্টিটিউশনের আন্ডারে এগ্রিকালচারাল ক্রেডিট রিফর্ম। তাই আমরা কি তৈরি করেছি? নাবার্ড তৈরি করেছি, আমরা জানি নিশ্চয়ই নাবার্ড, আরআরবি তৈরি করেছি, এলএসবি তৈরি করেছি। এগুলো আমরা আসবো আস্তে আস্তে করে, আমি জাস্ট বলছি। তাহলে ফার্মারের কাছে কি পৌঁছে গেল? ক্রেডিট পৌঁছে গেল। ফার্মার কি করবে এটা দিয়ে? এটা দিয়ে ফার্মার ভূমি করা শুরু করবে, কিন্তু প্রবলেম কি? ল্যান্ডে গিয়ে টাকা পেয়ে গেছে, ল্যান্ড নাই। মানে এখানে প্রবলেম কি? অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়ারি। মানে তোমার সঙ্গে আমার মধ্যে ঢুকে গেছে দালাল, দালাল ঢুকে গেছে। মানে ফার্মার, ধরো আজকে তুমি ভাবো, আজকে আজকে একটা ফার্মার সাপোজ পেঁয়াজ চাষ করছে, তার খরচা হচ্ছে কত? 10 টাকা পার কেজি। মার্কেটে মার্কেটে সেই পেঁয়াজটা বিক্রি হচ্ছে 30 টাকা পার কেজি, তাই না? এবার দেখো এই টাকাটা বাড়াচ্ছে কারা জানো? এই ইন্টারমিডিয়ারি। কেন? কারণ ওরা ফার্মারের থেকে কিনছে 12 টাকা দিয়ে, মার্কেটে বিক্রি করছে 25 টাকা। সেই জন্য মার্কেটে কি হচ্ছে? অটোমেটিক্যালি দাম বেড়ে যাচ্ছে। তার মানে ইন্টারমিডিয়ারিকে হাঁটানো একটা বিরাট ভাইটাল কাজ আমার। সেই জন্য গভর্নমেন্ট কি নিয়ে এসে? অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়ারি। কোনো ইন্টারমিডিয়ারি নেই, ডিরেক্টলি ডিরেক্টলি মার্কেটের সঙ্গে ফার্মারকে কানেক্ট করো। যদি মার্কেটের দাম 20 টাকাও হয় এবং সেটা যদি ফার্মারই পায়, তাহলে ফার্মারও লাভবান হবে, আমিও লাভবান হবো, কারণ আমার 30 টাকা দিয়ে কিনতে হচ্ছে না, আমি কম পয়সায় কিনতে পারছি। তার মানে দুটো সেক্টরই লাভবান হবে। তাহলে ইন্টারমিডিয়ারিকে সরাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে টেনেন্সি রিফর্ম। টেনেন্সি রিফর্ম মানে কি? আমরা আসবো এগুলো, কিন্তু এখন ডিটেলে বলিনি, আমি জাস্ট নোটটাকে এক্সপ্লেন করছি যে আমরা নোটটাকে কীভাবে সাজিয়েছি। দেখো রেগুলেশন অ্যান্ড ফিক্সেশন অফ রেন্ট, মানে এরমটা ধরো আমরা ম্যাক্সিমাম ভাগ ভাগ চাষি, তো আমি কোনো একজন জমিদারের ফিল্ডে কাজ করার জন্য ভাগ নিলাম, ভাগ চাষের জন্য ভাগ নিলাম। তো জমিদার বলছে তুমি কত পাবে? ধরো 1/3 প্রোডাকশন পাবে, বাকি 2/3 আমার। হঠাৎ করে 5 মাস পরে বলছে না, তুমি 1/5 প্রোডাকশন পাবে। এটা তো উচিত নয়। তার মানে কোনো চুক্তি করার আগে রেগুলেশন অফ রেন্ট, আমি কত তোমাকে রেন্ট দিতে হবে সেটা যেন ফিক্স থাকে। দেন দেখো সিকিউরিটি অফ দ্য টেন্যান্ট। টেন্যান্টদের এই যে হাঁটিয়ে দেওয়া যাবে না, টেন্যান্টদের হাঁটিয়ে দেওয়া যাবে না। হঠাৎ করে আমি একজনকে চাষ করতে লাগালাম, একটা টাইম ফ্রেমের জন্য তার সঙ্গে আমি চুক্তি করলাম, সঙ্গে সঙ্গে বলছি না 10 দিন পরে বা 15 দিন পরে তুমি হাঁটো। তাহলে সিকিউরিটি প্রদান করতে হবে। ওনারশিপ রাইট অফ দ্য টেন্যান্ট, কিভাবে আমরা সেই সিকিউরিটি প্রদান করব? তাকে ওই দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সহ অরিজিনাল ডকুমেন্ট তার হাতে দিতে হবে, তাহলে তো তাকে হাঁটাতে পারবে না। তাহলে এইভাবে আমরা কি ফার্মারকে সিকিউরিটি দিয়েছি। নেক্সট হচ্ছে এগ্রিকালচারাল কিছু অর্গানাইজেশন হতে পারে। যেমন বাবা আমার একটা জমি আছে এখানে, আর একটা জমি আছে ওই জায়গাটায়। মানে এখানে আমার একটা জমি আছে আর এত দূরে একটা জমি রয়েছে, ঠিক আছে? এখানে 5 কাঠা জমি আছে, এখানে 4 কাঠা জমি আছে। এর তুমি ভাবো একজন ফার্মারের যদি বাড়ির অনেকটা দূরে দুটো ল্যান্ড থাকে, তাহলে তার পক্ষে চাষ করাটা কঠিন না? তাহলে গভর্নমেন্ট বলছে যে ধরো এরকম একজন ফার্মার
তার এখানে একটু জমি আছে আর এখানে একটু জমি আছে, বলছে একটা কাজ করো, তুমি এই দুটো জমি নিয়ে নাও আর তুমি এই দুটো জমি নিয়ে নাও, তাহলে তুমি একই জায়গায় জমি পেয়ে গেলে, তুমি একই জায়গায় জমি পেয়ে গেলে। তাই এটাকে কি বলা হয়? রিঅর্গানাইজেশন অফ ল্যান্ড। এতে হতে পারে দুটো মিলিয়ে 9 কাঠা, কিন্তু ও পেয়ে গেল দুটো মিলিয়ে 8 কাঠা, তাতে কোনো প্রবলেম নেই, তাতে প্রোডাক্টিভিটি অনেক বাড়বে। একবার আমি যদি একটা মেশিন ভাড়া করি তাহলে আমার তাতে পুরো জমিটা চাষ হয়ে যাবে, সেই জন্য ওর হয়তো টোটাল মিলিয়ে 10 বিঘা, ও পেলে কত 11 বিঘা। কিন্তু আলটিমেটলি এই রিঅর্গানাইজেশন বা হয়তো এ কিছু টাকা একে দিয়ে দিল, ওই 1 বিঘার টাকা বা এক ইয়ের, সেইভাবে আলটিমেটলি কি হয়? রিঅর্গানাইজেশন হয়। তো এরকম ভাবে আমরা পুরো জিনিসটাকে রেডি করলাম, ফার্মারকে পয়সা দিলাম, এবার ফার্মার কি চাষ করলো, ফার্মারের আলটিমেটলি কি করতে হবে? প্রোডাক্ট বিক্রি করতে হবে মার্কেটে। তাই এখানে নিয়ে এসেছি এগ্রিকালচারাল মার্কেট রিফর্ম। প্রোডাক্ট অলরেডি মার্কেটে চলে এসছে, কি ইনস্টিটিউশন দাঁড় করালে, কি ইনস্টিটিউশন দাঁড় করালে মার্কেটে সেই ভ্যালুটা মোটামুটি ঠিক থাকবে। কারণ গভর্নমেন্টের কাজ কি? গভর্নমেন্টের কাজ হচ্ছে আননেসেসারি প্রাইস যেন না বাড়ে। যেমন আমরা সবাই জানি ব্ল্যাক মার্কেটিয়ার্সরা কি করে, বড় বড় যারা বলতে পারো বিজনেসম্যান, তারা প্রোডাক্ট হোল্ড করে রাখে। এবার তুমি ভাবো প্রোডাক্ট হোল্ড করে রাখা মানে ধরো 5,000 কেজি চিনি হোল্ড করে রেখেছে, বা 5 লাখ টন চিনি হোল্ড করে রেখেছে। কেন? তার তো খাওয়ার অভাব নেই, সে বড় বিজনেসম্যান, সে অন্য কোনো জায়গায় জায়গায় প্রোডাক্ট বিক্রি করে সে পয়সা বার করে নেবে। কিন্তু যে শুধুমাত্র একজন সাধারণ চিনি বিক্রেতা, যার প্রতিদিন চিনি বিক্রি করলে প্রতিদিন তার পয়সা হয়, তুমি ভাবো তো জিনিসটা, এই লোকটা চিনি বিক্রি করছে না, এই লোকটা চিনি খরচা হচ্ছে না, ও কি করছে? ও তো চিনি বিক্রি করতে বাধ্য হচ্ছে, তাহলে ও 10 টাকা পার কেজিতে চিনি বিক্রি করছে। কেন? তার চিনি বিক্রি না করলে চলবে না, আর এ কি করেছে? হোল্ড করে রেখেছে তার চিনিটা। ফলে মার্কেটে এর চিনিটা কি হয়েছে? শেষ হয়ে গেছে। এবার মার্কেটে ডিম্যান্ড তৈরি হয়েছে, কিন্তু এ তো মার্কেটে চিনি বিক্রি করছে না। মার্কেটে ডিম্যান্ড মানে ও তখন বলছে ঠিক আছে আমায় 12 টাকা দাও, আমি বিক্রি করছি, আমার 14 টাকা দাও, আমি বিক্রি করছি, আমাকে 20 টাকা দাও, মানে ও আলটিমেটলি জিনিসটার দাম বাড়িয়ে 30 টাকায় নিয়ে গেল। তো আলটিমেটলি এ কি দোষ করেছিল? তাহলে এইখানে এই জিনিসটাকে রেগুলেট করার জন্য কি চাই আমি? মার্কেটে এগ্রিকালচারাল মার্কেট রিফর্ম। ঠিক, ঠিক আছে, চলো এরম ভাবে হলো। এবং এবার চলে আসি আমি টেকনোলজিক্যাল রিফর্মে। টেকনোলজিক্যাল রিফর্ম বলতে এবার আমি কি কি টেকনোলজি ডেভেলপ করবো যাতে করে আমার জিনিসটা ফুলে ফলে ভরে ওঠে। তার জন্য দেখো বিভিন্ন আমরা টেকনোলজিক্যাল রিফর্ম নিয়ে এসেছি, যেমন বিভিন্ন পাওয়ার ড্রাইভার, যেমন তোমার ইরিগেশন সিস্টেম, সিডস, ফার্টিলাইজার, পেস্টিসাইডস। কারণ তুমি ভাবো আমি সব কিছু করলাম কিন্তু আমি কোনো পেস্ট কন্ট্রোল করলাম না, আমার খাবার সব পোকাতে খেয়ে নিয়ে চলে গেল, পেস্টে খেয়ে নিয়ে গেল, তার লাভটা কি? তাহলে আলটিমেটলি টেকনোলজি রিফর্ম আনতে হবে। এই টেকনোলজি রিফর্ম আনি আমরা বিভিন্ন ধরনের কি এনেছি? রেভলিউশন এনেছি। আমরা জিওগ্রাফিতে এরা পড়েছি গ্রিন রেভলিউশন, হোয়াইট রেভলিউশন, ব্লু, পিঙ্ক ইত্যাদি রেভলিউশন দেখেছি। তারপরে তোমার কিছু ইরিগেশন, তুমি যদি দেখো ইরিগেশনের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে, কি কিভাবে আমরা ইরিগেশন করে থাকি, যেটা জিওগ্রাফিতে আমরা পড়েছি। তারপরে এগ্রিকালচারাল প্রাইস স্টেবিলিটি ইত্যাদি ইত্যাদি রয়েছে। লাস্ট যেটা চলে আছে এগ্রিকালচারাল প্রাইস। এগ্রিকালচারাল প্রাইস মানে মার্কেটে মেইনলি 3টে প্রাইস ডিফাইন থাকে। একটা মিনিমাম সাপোর্ট প্রাইস যাকে আমরা এমএসপি বলে থাকি, প্রক্রিউরমেন্ট প্রাইস যাকে আমরা পিপি বলে থাকি, আর এটাকে আইপি বলে থাকি যেটা ইস্যু প্রাইস। এই 3টে প্রাইস গভর্নমেন্ট কি করে? গভর্নমেন্ট রেগুলেট করে। কিভাবে রেগুলেট করে? দেখো আমি ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে বুঝবে। ফার্মার যখন চাষ শুরু করবে, ধরো নেক্সট মান্থ থেকে ধান চাষ শুরু হবে। কি ধানের চাষ শুরু হবে? ধরো আউশ ধানের চাষ শুরু হবে সাপোজ। তাহলে ফার্মাররা রেডি হচ্ছে কিসের জন্য? আউশ ধানের চাষ করবে। ক্লিয়ার? তাহলে একটা ফার্মার তো 1 কেজি 2 কেজি চাষ করে না, কত কেজি চাষ করে? 100, 200, 500 কেজি। সাপোজ একজন ফার্মার 500 কেজি তোমার আউশ ধানের চাষ করবে। ফার্মার কি করে জানো? ফার্মার একটা এমএসপি ডিফাইন করে দেয়, মানে বিফোর শোয়িং, মানে এখনো আউশ ধানের চাষ শুরু হয়নি, এই সময় ফার্মার বলে এমএসপি হচ্ছে 15 টাকা পার কেজি। আউশ ধানের এমএসপি হচ্ছে কেজিতে হয় না, কুইন্টালে হয়। আমি এমনি তোমাদের কেজির হিসাব করছি। হ্যাঁ গভর্নমেন্ট, ও ফার্মার বলেছি, যাই গভর্নমেন্ট ধার্য করে 15 টাকা পার কেজি। এবার এই ফার্মাররা কি করে? মাথায় রাখে যে এই 15 টাকাকে মাথায় রেখে তারা চাষবাস শুরু করে, যে অ্যাট এনি হাউ আমার জন্য টাকাটা, মানে প্রতি কেজি চাল উৎপাদনে আমার জন্য 10 টাকারও কম খরচা হয়। আমি বোঝাচ্ছি কেন।
যদি ইন কেস প্রতি কেজিতে ফার্মারের 10 টাকাও খরচা হয়, তাহলে ও যদি এটা বিক্রি করে তাহলে পার কেজিতে কত টাকা করে লাভ? 5 টাকা করে। আমি আসছি, এখনো এমএসপি বোঝায়নি। তাহলে ফার্মারের টার্গেট থাকে অলওয়েজ 15 টাকার কমে যেন সে প্রতি কেজি প্রোডাকশন করতে পারে, কারণ 15 টাকার বেশি হয়ে গেলে বিপদ। তাহলে এটা হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস, মানে আমি সাপোর্ট দিচ্ছি। ফার্মার কি এখানে বিক্রি করছে? ফার্মার এখানে বিক্রি করছে না, হয়তো প্রোডাকশন করেছে পার কেজি 10 টাকা করে, ইন কেস প্রোডাকশন হয়ে গেছে 500 কেজি। এবার এই মার্কেট কি কোথায় বিক্রি করবে? 15 টাকা পার কেজিতে নাকি মার্কেটে? এটা হচ্ছে গভর্নমেন্টের প্রাইস। কি বললাম? এটা গভর্নমেন্টের প্রাইস। এ যাবে কোথায়? মার্কেটে। দেখবে মার্কেটে প্রাইসটা 15 টাকার বেশি কিনা। মার্কেটে যদি এর দাম 20 টাকা পার কেজি হয়, তাহলে কি কোন ফার্মার বোকা যে 20 টাকায় কেজি বিক্রি না করেও গভর্নমেন্টকে 15 টাকা পার কেজিতে বিক্রি করবে? তাই এবার 20 টাকা পার কেজিতে ফার্মার বিক্রি করেছে, 300 কেজি এই ফার্মারের বিক্রি হয়ে গেছে। তাহলে ফার্মারের হাতে পড়ে রয়েছে কত? 200 কেজি। ভালো করে বোঝার চেষ্টা করো। এবার মার্কেটে প্রাইস কমা শুরু হয়েছে, মার্কেট প্রাইস কমতে 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 15 টাকা পার কেজি এসছে। ফার্মার কোথায় বিক্রি করবে? যে কোনো জায়গায়, মার্কেটেও করতে পারে, গভর্নমেন্টের কাছে। কিন্তু ফার্মার গভর্নমেন্টের কাছে যায় না, কারণ ফার্মার মার্কেটেই যায়, কারণ যেহেতু অলরেডি মার্কেটে চেনা জানা রয়েছে, আর গভর্নমেন্টের রেগুলেশন রুলস ওরা জানে না ফার্মার, সেই জন্য ওরা মার্কেটটাকেই প্রেফার করে। কোনো কারণে মার্কেট যদি 14 টাকা পার কেজি হয়ে যায়, তাহলে ফার্মার কি আর মার্কেটে বিক্রি করবে? লজিক্যালি করবে না। তখন ফার্মার যাবে গভর্নমেন্টের কাছে। কেন? গভর্নমেন্ট বলেছে আমার কাছে আউশ ধানের প্রতি কেজি চালের দাম কখনো 15 টাকার কম নয়, তুমি যে কোনো সময় আমার কাছে আসবে, তুমি এই দামেই বিক্রি করতে পারবে আমার কাছে। এবার এতে কি সুবিধা? ফার্মার যদি ফার্মার যদি ভালো করে বুঝবে, ফার্মার যদি গভর্নমেন্টের কাছে বিক্রি করা শুরু করে, তাহলে সাধারণ মার্কেটে চাল যাওয়া কম হয়ে যাবে, ডিম্যান্ড কমবে। সাধারণ মার্কেট আবার কি হবে? ডিম্যান্ডের জন্য দাম বেড়ে যাবে। ডিম্যান্ডের জন্য দাম বেড়ে গেলে আবার এর দাম যখন 17 হবে, ফার্মার তখনই বন্ধ করে বলবে আমি এখানে বিক্রি করব। এই মিনিমাম সাপোর্ট প্রাইস দিয়ে মার্কেট কি করে? মার্কেটের দাম কন্ট্রোল করে গভর্নমেন্ট। ঠিক আছে? এবার ইন কেস এরমটা হয়েছে যে মার্কেটে তোমার এই যে কোনো কারণে মার্কেটের প্রাইস 14 টাকা পার কেজি হয়ে গেছে, তাহলে এই ফার্মার 500 কেজি কার কাছে বিক্রি করেছে? গভর্নমেন্টের কাছে। জানো তো গভর্নমেন্টের বাফার স্টক থাকে, এই রেশন দিচ্ছে গভর্নমেন্ট কোথায় পাচ্ছে এইসব জিনিস? তাহলে গভর্নমেন্টের একটা বাফার স্টক থাকে, যেখানে গভর্নমেন্ট ফার্মারের থেকে কেনা জিনিস সংরক্ষণ করে রাখে রেশন দেওয়ার জন্য। দেখো কি সাইকোলজি রয়েছে এগ্রিকালচারের মধ্যে। তো ফার্মারের এই বাফার স্টক বা গভর্নমেন্টের বাফার স্টক ধরো 1000 কেজি, 1000 কেজি গভর্নমেন্টের বাফার স্টকের ভ্যালু। তাহলে ফার্মার এসে 500 কেজি বিক্রি করেছে, 500 কেজি ফিল হয়ে গেছে, মানে এই বাফার স্টক কতটা ফিল হয়ে গেছে? হাফ ফিল হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এটা হাফ ফিল হয়ে গেছে। তাহলে এখনো তোমার 500 কেজি, এখনো কত কেজি ফাঁকা রয়েছে? 500 কেজি। গভর্নমেন্ট কিন্তু জানে যে এই 500 কেজি ফিল না হলে রেশনে ঘাটতি পড়ে যাবে। বুঝতে পারছো জিনিসটা? এবার তুমি বলো গভর্নমেন্ট এই যে 500 কেজি কিনবে, এটা কি দামে কিনবে? কি দামে কিনবে? গভর্নমেন্ট বলছে মার্কেটের এখন দাম হচ্ছে 20 টাকা পার কেজি। ভালো করে বোঝো, ফার্মার কি 15 টাকা কেজিতে গভর্নমেন্টকে বিক্রি করবে? একটু এদিকে কনসেন্ট্রেশনটা দাও ভালো করে। মার্কেটে 20 টাকা পার কেজি, অথচ গভর্নমেন্টের এখনো 50 কেজি কি আছে? ঘাটতি আছে। ওই ঘাটতি পূরণ না করলে সাধারণ মানুষ খাবার পাবে না রেশনের মাধ্যমে। তাহলে গভর্নমেন্টকে এই 500 কেজি ফিল করতে হবে। গভর্নমেন্ট যদি বলে আমি ফার্মার, ভাই আমাকে 15 টাকায় বিক্রি কর, ফার্মার করবে? যেখানে মার্কেট প্রাইস কত আছে? 20 টাকা। করবে না। তাহলে গভর্নমেন্ট মিনিমাম সাপোর্ট প্রাইসে কিনতে পারবে না। তাহলে গভর্নমেন্ট এই সময় কোন দামে কিনবে? ইস্যু প্রাইস বা প্রক্রিউরমেন্ট প্রাইস, আমি পরে আসবো, এটাকে আমি এখনো করছি না। বেসিক্যালি এটা প্রক্রিউরমেন্ট প্রাইসে কিনবে, মানে ও আইদার মার্কেট প্রাইসে কিনবে, না হয় মার্কেট প্রাইস থেকে বেশি দামে কিনবে। তাহলে এটাকে বলা হয় প্রক্রিউরমেন্ট প্রাইস। যে প্রাইসে গভর্নমেন্ট মার্কেট থেকে কেনে। কেন কিনলো? কিনতে বাধ্য হলো, কারণ এটা না হলে গভর্নমেন্টের কিন্তু ঘাটতি পড়ে যাবে। বুঝতে পারছো এটুকু লজিক? এবার তুমি ভাবো যদি কোনো কারণে গভর্নমেন্টের কোনো কারণে সাপোজ
গভর্নমেন্টের অ্যাট এনি হাউ এই 500 কেজি ভর্তি হয়ে গেছে মিনিমাম সাপোর্ট প্রাইসে, ভর্তি হয়ে গেছে, বা যে করে হোক না কেন ভর্তি হয়ে গেছে। এখন ফার্মার এসছে, মার্কেট প্রাইস 14 টাকা পার কেজি হয়ে গেছে, ফার্মার এসছে 15 টাকা পার কেজিতে বিক্রি করতে, গভর্নমেন্ট কিনবে? কিনবে? গভর্নমেন্ট বাধ্য থাকবে। ফিল হয়ে গেলেও ফার্মার, ওই জন্য তো মিনিমাম সাপোর্ট, ওই জন্য বাধ্য থাকবে কেনার জন্য। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো আমরা আরো ডিটেলে পড়বো, কি প্রক্রিউরমেন্ট প্রাইস, কি মিনিমাম সাপোর্ট প্রাইস, কি ইস্যু প্রাইস, এইগুলো আমরা পড়বো। অ্যান্ড কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন, এই হচ্ছে পুরো চ্যাপ্টারটা বা পুরো নোটটাকে যেটা আমরা ডিফাইন করেছি। ঠিক আছে, হ্যাঁ 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 কার্ড দেয়, মানে ওদের, মানে ব্যাপারটা এরকম নয়, গভর্নমেন্টের একটা স্কিম থাকে, যে এই স্কিমে গভর্নমেন্ট বা বিভিন্ন দেখবে ব্লক ডিল হয়, যে ডিলগুলোতে ফার্মারকে, ফার্মারের বাড়ি বাড়ি পাঠিয়ে দেওয়া হয় গভর্নমেন্টের এজেন্ট, গিয়ে গিয়ে ওদের সঙ্গে কথা বলে যে আপনাদের এই তো এখন, আর গভর্নমেন্ট তো জানেই মার্কেট প্রাইস কত আছে, তো সেইভাবে ওদের সঙ্গে ডিল করে কিনে নেয়, এবং সেই টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হতে পারে, জেনারেলি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফারে হাতে হাতে হয় না, আর একটা কাগজ ডেফিনেটলি দেয় যে আমরা এত অ্যামাউন্ট কিনে নিয়েছি আপনার থেকে, মানে একটা ফেয়ার সিলেকশন একদম। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখে নিই যে এগ্রিকালচার আমরা শুরু করছি তাহলে। ঠিক আছে, দেখো প্রথমত আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে এগ্রিকালচারের মধ্যে আমার কি কি সিস্টেম পড়ছে। এগ্রিকালচার মানে হচ্ছে কাল্টিভেশন অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটি লাইক ফিশিং, প্ল্যান্টেশন, ফরেস্টেশন, পোলট্রি এবং অ্যানিম্যাল হাজব্যান্ড্রি। মানে শুধুমাত্র যে এগ্রিকালচার মানে ধান চাষ গম চাষ এমনটা কিন্তু নয়, এগ্রিকালচার মানে অ্যানিম্যাল হাজব্যান্ড্রিও পড়ছে, মানে তুমি যদি পোলট্রি চাষ করো, পোলট্রি চাষ করো তাতেও কোনো প্রবলেম নেই, পোলট্রি চাষ করলেও তোমার সেটা এগ্রিকালচারের মধ্যে পড়ে। ফরেস্টেশন এগ্রিকালচারের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে যেমন ফিশিং, এটাও তোমার কিসের মধ্যে পড়বে? ডেফিনেটলি এগ্রিকালচারের মধ্যে পড়বে। পোলট্রি, ফরেস্টেশন সবটাই এগ্রিকালচারের মধ্যে পড়ে। দেখো এই পয়েন্টটা আমরা আগে থেকেই পড়ে এসেছি, ম্যাক্সিমাম লেবার ফোর্স কোথায় যুক্ত? এই এগ্রিকালচার সেক্টরের সঙ্গে যুক্ত, বাট মিনিমাম জিডিপি আর্নিং কোথা থেকে হয়? আমার এগ্রিকালচার সেক্টর থেকে। মানে দেখো আমাদের 100 জনের মধ্যে 47 জন এগ্রিকালচারের সঙ্গে যুক্ত, আর মাত্র 15 থেকে 20 টাকা ইনকাম হয় এগ্রিকালচার থেকে। সেটাই সেই পয়েন্টটা এখানে এক্সপ্লেন করা হয়েছে। আর তুমি যদি ওয়ার্ল্ডের কনটেক্সে দেখো, তাহলে ইন্ডিয়ায় সবথেকে বেশি এগ্রিকালচারাল ল্যান্ড রয়েছে, ইন্ডিয়ায় সবথেকে বেশি এগ্রিকালচারাল ল্যান্ড রয়েছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখো কিছু ফিচার্স অফ ইন্ডিয়ান এগ্রিকালচার বলা হয়েছে, যেমন মাল্টিপ্যালিটি অফ ক্রপস। দেখো এখানে বলা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ক্রপস, মানে এরমটা নয় যে আমাদের একটা জমি ডেডিকেটেড ফর স্পেসিফিক প্রোডাক্ট, এরমটা নয়, আমাদের একটা জমিতে আমরা অনেক ধরনের ক্রপ চাষ করতে পারি, তাই বলা হচ্ছে মাল্টিপ্যালিটি অফ ক্রপস, মানে এটা কি একটা অ্যাডভান্টেজ। দ্বিতীয় হচ্ছে ন্যাচারাল আনসার্টেনিটি। আমাদের ইন্ডিয়াতে আমরা দেখবে যখন অ্যাটমসফিয়ারিক সিস্টেমটা পড়বো জিওগ্রাফি, তাই মৌসুমি বায়ু একটা ডেট ফিক্স করা হয়, এই ডেটের মধ্যে মৌসুমি বায়ু আসে, কিন্তু এটা একটা আনসার্টেইন ব্যাপার রয়েছে, সবসময় যে আসবে এমন কোনো তাৎপর্য নেই। হ্যাঁ হ্যাঁ, লার্জ নাম্বার অফ মার্জিনাল অ্যান্ড স্মল ফার্মার, মানে আমরা যদি দেখি আমাদের ইন্ডিয়াতে খুব ছোট ছোট সব ফার্মার, ছোট ছোট ফার্মার বলতে যাদের জমির পরিমাণ খুবই কম, খুবই কম, মানে ধরে নিতে পারি আমরা, দেখো স্মল ফার্মার বা মার্জিনাল ফার্মার মানে যাদের কত জমি রয়েছে, মাত্র কোনো আদৌ কোনো জমি নেই থেকে শুরু করে মাত্র 2 হেক্টর জমি আছে। তাহলে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম চাষিরা কি? ম্যাক্সিমাম চাষিরা স্মল ফার্মার। লো লেভেল অফ প্রোডাক্টিভিটি, লো লেভেল অফ প্রোডাক্টিভিটি বোঝাই যাচ্ছে কারণ আমরা অনুন্নত টেকনোলজি ইউজ করি, আমাদের ল্যাক অফ নলেজ, ল্যাক অফ শিট, ল্যাক অফ তোমার ফিনান্সিয়াল এডুকেশন, এইগুলোর জন্য কি হচ্ছে, আমাদের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। ঠিক আছে, দেখো লার্জ ইনইকুয়ালিটি, মানে যারা বড় বড় ফার্মার, যারা বড় বড় ফার্মার, ঠিক আছে, তারা ওই এক তো তোমার প্রাইসটাকে হোল্ড করে রাখছে, মানে এক ব্ল্যাক মার্কেটিং করছে, আর দ্বিতীয়ত হচ্ছে এই যে ফার্মার ধরো 15 টাকা পার কেজিতে আলটিমেটলি বিক্রি করছে কোনো ইন্টারমিডিয়েটের কাছে, কিন্তু সেটা আলটিমেটলি মার্কেটে বিক্রি হচ্ছে 30 টাকা পার কেজি। এই যে যে ভ্যারিয়েশনটা, এই যে যে গ্যাপটা, এটাকেই বলছে লার্জ ইনইকুয়ালিটি। তো এই জিনিসটা আমার রয়েছে, মানে দেখো বলছে ফার্মার যে টাকায়
বিক্রি করে আর আমরা যে দামে কিনি তার মধ্যে গ্যাপটা অনেক বেশি। ঠিক আছে, দেখো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এখানে আরো কিছু জিনিস আমরা পাচ্ছি লার্জ ইনইকুয়ালিটির মধ্যে। ওয়াইড ডিসপ্যারিটি ইন সাইজ অফ ফার্মিং, মানে যারা বড় ফার্মার তাদের কাছে অনেক জমি রয়েছে, আর যারা ছোট ফার্মার তাদের কাছে অনেক কম জমি রয়েছে। তা এটাকে একটা ওয়াইড ডিসপ্যারিটি। আমরা যেমন ইনইকুয়ালিটি কার্ভ পড়েছিলাম না, যেমন আমরা এটাও বলেছিলাম, এটা ফার্মারের কনটেক্সটে বলা হয়েছে, সেটা টোটাল ইকোনমির কনটেক্সটে বলা হয়েছে যে 80% লোকের কাছে 20% থাকে আর 20% লোকের কাছে 80% ওয়েলথ থাকে। তো সেরকমভাবে যারা বড় ফার্মার তাদের কাছেই ইন্ডিয়ার ম্যাক্সিমাম জমিটা হোল্ড করা রয়েছে, আর যারা ছোট ছোট ফার্মার তাদের কাছে খুব কম জমি রয়েছে। দেখো এই যে সেম পয়েন্টটাই বলছে, ডিফারেন্স ইন অপারেশনাল হোল্ডিং, হোল্ডিংটাও প্রচুর কম রয়েছে। হোল্ডিংটা আমরা বুঝবো একটু পরে, ঠিক আছে। আচ্ছা, কিছু ফার্মিং টেকনোলজি রয়েছে, একটু লিখে রাখো তো এখানটায়, যে কিছু ফার্মিং স্ট্র্যাটেজি বা স্ট্রাকচার রয়েছে আমাদের। লেখো একটা কমার্শিয়ালাইজ ফার্মিং, COMMERCIALLIZED, কমার্শিয়ালাইজ ফার্মিং। কমার্শিয়ালাইজ ফার্মিং, আচ্ছা কমার্শিয়ালাইজ ফার্মিং মানে কি? কমার্শিয়ালাইজ ফার্মিং মানে হচ্ছে, লেখো প্রোডাকশন ফর সেল, প্রোডাকশন ফর সেল, তাকে আমরা বলছি কমার্শিয়ালাইজ ফার্মিং। নেক্সট বি হচ্ছে সাবসিস্টেন্স ফার্মিং, সাবসিস্টেন্স ফার্মিং, যেটা লেখো যাকে বলা হয় প্রোডাকশন ফর সেল অ্যান্ড কনজামশন, প্রোডাকশন ফর সেল অ্যান্ড কনজামশন, কনজামশন। লাস্ট 3 নাম্বার লেখো সেমি কমার্শিয়ালাইজ ফার্মিং, সেমি কমার্শিয়ালাইজ ফার্মিং। এটার মানে হচ্ছে ম্যাক্সিমাম কনজামশন, ম্যাক্সিমাম কনজামশন, মিনিমাম সেল, মিনিমাম সেল, ম্যাক্সিমাম কনজামশন, মিনিমাম সেল। তাহলে এই যে যে আমাদের দেশে যে ফার্মাররা রয়েছে তারা এই 3 ধরনের ফার্মিং টেকনোলজি ফলো করতে পারে। একটা হচ্ছে কমার্শিয়ালাইজ ফার্মিং, মানে যে কোনো একজন এগ্রিকালচারাল কৃষক যদি কোনো জমি চাষ করে তার পুরো প্রোডাক্টটা সে কী করে, বিক্রি করে। ওই প্রোডাক্ট থেকে কিছু তারা সেলফ কনজামশনের জন্য কাজে লাগায় না। মানে ধরো একজন ফার্মার 100 কেজি ধান চাষ করেছে, তো 100 কেজি ধান চাষে কী করলো, ধানই বিক্রি করলো। এটাকে আমরা কি বলছি, কমার্শিয়ালাইজ ফার্মিং। আচ্ছা, সাবসিস্টেন্স ফার্মিং কাকে বলা হচ্ছে? যেটা ধরো একজন ফার্মার 100 কেজি তোমার ধান চাষ করেছে, 50 কেজি নিজে খাওয়ার জন্য রেখেছে, 50 কেজি বিক্রি করেছে, একে বলা হয় কি, সাবসিস্টেন্স ফার্মিং। আর সেমি কমার্শিয়ালাইজ ফার্মিং মানে হচ্ছে 100 কেজি ধান চাষের মধ্যে হয়তো 80 কেজি নিজে খাওয়ার জন্য রেখেছে, 20 কেজি বিক্রি করলো, এটাকে বলা হয় সেমি কমার্শিয়ালাইজ ফার্মিং। আচ্ছা, আমরা যদি রোল অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়া দেখি তাহলে কি দেখা যাচ্ছে, সাপ্লাই অফ ফুড অ্যান্ড র মেটেরিয়ালস। দেখো ইন্ডিয়ান এগ্রিকালচার কোনো কোনো ইন্ডাস্ট্রির জন্য যেমন র মেটেরিয়াল সাপ্লাই করছে, তেমনি আমাদের ফুড সাপ্লাই করছে। আমরা তো এগ্রিকালচার থেকে ফুড পাচ্ছি। র মেটেরিয়াল বলতে এমন একটা প্রোডাক্ট বলো তো যেটা এগ্রিকালচারাল প্রোডাক্ট, যেটা র মেটেরিয়াল হিসেবে ইউজ হচ্ছে, কটন, জুট, ডেফিনেটলি। তার মানে কি হচ্ছে, তাহলে এটা র মেটেরিয়াল হিসাবে অন্যান্য ইন্ডাস্ট্রিকে দাঁড় করাতে সাহায্য করছে। তুমি ভাবো এগ্রিকালচারাল প্রোডাকশন না হলে কটন ইন্ডাস্ট্রি বসে যাবে, জুট ইন্ডাস্ট্রি বসে যাবে। তো সেই ব্যাপারটা, সাপ্লাই অফ লেবার, ডেফিনেটলি এগ্রিকালচার কি করছে, লেবারকে ব্যাকআপ দিচ্ছে, লেবার সাপ্লাই হোল্ড করছে। রিসোর্সেস অফ ক্যাপিটাল ফরমেশন। আচ্ছা, ক্যাপিটাল ফরমেশন মানে কি? ক্যাপিটাল ফরমেশন মানে হচ্ছে, তুমি ভাবো আজকে এগ্রিকালচার ছিল বলে তুমি ট্রাক্টর তৈরি করছো, তাই নয় কি? তুমি এগ্রিকালচার ছিল বলে তুমি আজকে সেচ ব্যবস্থা তৈরি করছো, ড্যাম করছো। ড্যাম কেন করছো? এগ্রিকালচারের জন্য। আর এগুলোই কি হচ্ছে, এগুলো ক্যাপিটাল ফরমেশনে কাজে লাগছে। ক্যাপিটাল ফরমেশন মানে যেটা ভবিষ্যতে আয়ের উৎস হিসাবে কাজ করবে। তুমি ধরো একটা ড্যাম তৈরি করে রাখলে, ইন কেস সেটা এগ্রিকালচারের জন্য আর কাজে লাগলো না, তাহলে সেটা জলবিদ্যুৎ তৈরি করে ফেলো, তাহলে এটাকে বলা হয় ক্যাপিটাল ফরমেশন। সাপ্লাই অফ ফরেন এক্সচেঞ্জ বাই এক্সপোর্ট, তুমি এগ্রিকালচারাল প্রোডাক্টটাকে বাইরে বিক্রি করে বাইরের মানিটাকে ভেতরে আনতে পারো। তোমরা নিশ্চয়ই বলো তো সেই টেকনিকটার নাম কি? আমি কোনোভাবেই বলবো না যে আরবিআই এর একটা মিনিমাম
রিজার্ভ রাখতে হয়, তো বলেই দিয়েছি অর্ধেকটা, ঠিক আছে। যার জন্য সে টাকা ছাপানোর একটা ক্যাপাসিটি পায়, তাকে বলা হয় সিআরআর, নয় একটা সিস্টেম। বললামই তো অর্ধেকটা বলে দিয়েছি, মিনিমাম রিজার্ভ বলেছি, মিনিমাম রিজার্ভ সিস্টেম। তাহলে মিনিমাম রিজার্ভ সিস্টেম মানেই হচ্ছে তোমার 200 কোটি টাকা ওর ওই ফরেন কারেন্সি বা গোল্ড রাখতে হয়। তা তুমি ভাবো, যদি আমি এগ্রিকালচারাল প্রোডাক্টকে বাইরে বিক্রি করি, তাহলে আমি কি পাবো? ফরেন কারেন্সি পাবো। তাহলে মিনিমাম রিজার্ভ বাড়বে, মিনিমাম রিজার্ভ বাড়লে আমার টাকা ছাপানোর ক্যাপাসিটি বাড়বে, আমার দেশের মানে ইকোনমিটা উপরের দিকে যাবে, এবং ডলারের সাপেক্ষে আমাদের টাকার ভ্যালুয়েশন বাড়বে। তো নেক্সট দেখো, প্রোভাইডিং এমপ্লয়মেন্ট। ডেফিনেটলি এগ্রিকালচার তো ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ এমপ্লয়মেন্ট শেয়ার করছে। আচ্ছা, কতটা এমপ্লয়মেন্টে শেয়ার করছে? মোটামুটি 47% এখন এমপ্লয়মেন্টে শেয়ার করছে। ইন্ডাস্ট্রি কত? মোটামুটি 22%, আর সার্ভিসে 31%। আর আমরা যদি ইনকাম লেভেলটা দেখি, তাহলে এগ্রিকালচার থেকে মোটামুটি 100 টাকার মধ্যে 15 থেকে 20 টাকা ইনকাম হচ্ছে, ইন্ডাস্ট্রি থেকে 25 থেকে 30 টাকা ইনকাম হচ্ছে, আর সার্ভিস থেকে মোটামুটি 55 থেকে 60 টাকা ইনকাম হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে যাচ্ছে আমরা কজ অফ, এত কিছুর পরেও কজ অফ লো প্রোডাকশন অ্যান্ড প্রোডাক্টিভিটি ইন এগ্রিকালচারাল সেক্টর। কেন আমার এত কিছুর পরেও প্রোডাক্টিভিটিটা লো হচ্ছে? তার কারণ হচ্ছে ব্যাকওয়ার্ড টেকনোলজি, আমরা টেকনোলজিটা খারাপ ইউজ করছি। দেখো, ইরিগেশন ফ্যাসিলিটি আমরা খুব একটা ইমপ্রুভ করতে পারিনি এখনো অবধি। দ্বিতীয়ত হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস, ফার্টিলাইজার শিটস, যারা ফার্মার তারা হয়তো এগুলো সম্পর্কে জানেই না। তুই ভাবো, আজকে কজন জানে যে ইউরিয়া কি কম্পোজিশনে দিতে হয়, কজন জানে পেস্টিসাইডস কি করে ইউজ করতে হয়, ঠিক আছে। এবং আমি রিসেন্টলি কিছুটা, এই আমাদের এখানে একটা জমি আছে, সেখানে প্রচুর শাকসবজি চাষ হয়, তো আমিও এগুলো জানতাম না। তো রিসেন্টলি এই পেস্টিসাইডস কিনতে কিনতে গিয়ে বুঝতে পেরেছি, ওনটা বলে দেয় যে প্রথমে 5 লিটার, তার মধ্যে এতটা অ্যামাউন্ট ঢালবেন, তারপরে গ্লু থাকে, ওই গ্লুটা দিতে হয়, এইটুকুর বেশি দেবেন না, তাহলে কিন্তু গাছগুলো মরে যাবে। তো এটা কতজন জানে? তো এই ব্যাপারটা কিন্তু ল্যাক অফ অ্যাওয়ারনেস রয়েছে, যার জন্য কিন্তু উল্টো এফেক্ট হচ্ছে পেস্টিসাইডস বা তোমার ফার্টিলাইজার ইউজ করার জন্য। দেখো, ইমপ্রপার গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, মানে গভর্নমেন্ট যেহেতু দেখছে, আচ্ছা তুমি বলো তো, যে ব্যাচ থেকে বেশি ইনকাম হবে সেই ব্যাচে ধ্যান বেশি দেবে। তো স্বভাবত গভর্নমেন্ট দেখছে আমার সার্ভিস সেক্টর থেকে বেশি ইনকাম হয়, তো আমি সার্ভিস সেক্টরকে বেশি প্রায়োরিটি দেবো। সেই জন্য গভর্নমেন্টের ইনিশিয়েটিভটা এগ্রিকালচার সেক্টরে তুলনামূলকভাবে কমে যাচ্ছে। নেক্সট হচ্ছে অ্যাভারেজ সাইজ অফ অপারেশনাল হোল্ডিং। আচ্ছা, অ্যাভারেজ সাইজ অফ অপারেশনাল হোল্ডিং মানে হচ্ছে, তুমি যদি দেখো অল ওভার দ্য ইন্ডিয়াতে যত এগ্রিকালচারাল ল্যান্ড রয়েছে, অল ওভার দ্য ইন্ডিয়াতে যত এগ্রিকালচারাল ল্যান্ড রয়েছে, তাকে যদি ফার্মার দিয়ে ভাগ করি, তাহলে প্রতি ফার্মারের আন্ডারে কত জমি পড়ছে? 1.15 হেক্টর, মানে মাত্র 1 হেক্টর জমি পড়ছে। এটাকে আমরা কি বলছি? ইন্ডিয়াতে। ওয়েস্ট বেঙ্গলের অবস্থা আরো সঙ্গীন, 1 হেক্টর জমিও প্রতি মানুষ পিছু নেই। হাইয়েস্ট কোথায়? নাগাল্যান্ড 6 হেক্টর। লোয়েস্ট কোথায়? যেখানে যত বেশি এডুকেশন সেখানে তত কম অপারেশনাল হোল্ডিং, দেখো 0.22 হেক্টর। দেখো এই ফার্মারের। নেক্সট দেখো, হোল্ডিংটা তুমি যদি দেখো, এই হোল্ডিংটাকে আমরা আরো ডিটেলে ব্যাখ্যা করছি। হোল্ডিং আমরা অনেক রকম ভাবে ব্যাখ্যা করতে পারি। এক হচ্ছে ইকোনমিক হোল্ডিং, বেসিক হোল্ডিং, অপটিমাম হোল্ডিং এবং ফ্যামিলি হোল্ডিং। আচ্ছা, তাহলে হোল্ডিং, এটা আমরা যেমন শুধু কি পড়েছি? অপারেশনাল হোল্ডিং। তো আমাদের হোল্ডিং অনেক রকম ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। যেমন ইকোনমিক যে হোল্ডিংটা, এটা কি বলা হচ্ছে বলো তো? এটা হচ্ছে, লিখে রাখো তো, এই ইকোনমিক হোল্ডিংটা নাহলে ভুলে যাবে বা মনে থাকবে না। লেখো, প্রোভাইড আ reasonable provides a reasonable standard of living to the cultivators. Provide a reasonable standard of living to the cultivators. তার মানে তুমি ভাবো, ইকোনমিক হোল্ডিং মানে হচ্ছে প্রত্যেকটা ফার্মারের কাছে মিনিমাম এই পরিমাণ জমি থাকলে তার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা খুব ভালো থাকবে। মানে আমি সুস্থ স্বাভাবিকভাবে ফ্যামিলি নিয়ে বেঁচে থাকার জন্য আমার কতটা জমি দরকার,
তাকে বলা হচ্ছে ইকোনমিক হোল্ডিং। আচ্ছা বেসিক হোল্ডিং মানে কি? বেসিক হোল্ডিং মানে হচ্ছে, বেসিক হোল্ডিং মানে হচ্ছে যেটা না হলে নয়। মানে এটা কি, এটা একটা সুন্দরভাবে লাইফ লিড করার জন্য। আর বেসিক হোল্ডিং মানে আলটিমেটলি লেখো এমনি এইভাবে, ইট প্রোভাইড, ইট প্রোভাইড সোশ্যাল জাস্টিস, সোশ্যাল জাস্টিস, বা লিখে ব্র্যাকেট লিখে রাখো মিনিমাম রিকোয়ারমেন্ট, মিনিমাম ল্যান্ড, মিনিমাম ল্যান্ড রিকোয়ার্ড, তাহলে মনে থাকবে। তার মানে যেটা না হলে নয়। আচ্ছা এটা আমি বললাম ইন্ডিভিজুয়াল ফার্মারের বেসিসে। এবার একটা ফার্মার চাষ করছে কিছু তার নিজের জন্য নাকি তার ফ্যামিলির জন্য? ফ্যামিলি এবং নিজের জন্য। তাহলে আমি সেই জন্য কনসেপ্টটাকে নিয়ে আসলাম অপটিমাম হোল্ডিং। মানে মিনিমাম যতটা ল্যান্ড থাকলে একটা ফ্যামিলি সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে, সেটাকে বলা হয় অপটিমাম হোল্ডিং। লেখো মিনিমাম, মিনিমাম সাইজ, মিনিমাম সাইজ অফ হোল্ডিং, হোল্ডিং which a family should process, should process, minimum size of holding which a family should process। আচ্ছা ফ্যামিলি হোল্ডিং, ফ্যামিলি হোল্ডিং মানে লেখো নেট ইনকাম, নেট ইনকাম অফ ফ্যামিলি 1200 পার অ্যানাম। কি হয় এ দিয়ে? একটা ফ্যামিলি যদি পার বছর ইনকাম 1200 হয়, যে ল্যান্ডটা থাকলে ওই ফ্যামিলির পার বছর ইনকাম 1200, সেটাকে বলা হয় ফ্যামিলি হোল্ডিং। ঠিক আছে? আরে ভাই ডিফাইন করা হয়েছে, আমি কি করব? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার ইকোনমিক ডেফিনেশন। তাহলে কি বললাম? ইকোনমিক হোল্ডিং মানে, ইকোনমিক হোল্ডিং মানে স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে বাড়ানোর জন্য যেটা দরকার সেটাকে আমরা বলছি ইকোনমিক হোল্ডিং। বেসিক হোল্ডিং মানে যেটা না হলেই নয়। অপটিমাম হোল্ডিং মানে একটা ফ্যামিলির বেঁচে থাকার জন্য যতটা দরকার। আর ফ্যামিলি হোল্ডিং মানে ততটাই জমি যেখান থেকে একটা ফার্মার 1200 টাকা পার ইয়ার ইনকাম করতে পারে। পার মান্থ হলেও তাও একটু মানা যেত। ঠিক আছে, ইকোনমিকের বেসিকটা একরকম নয়। তুমি ভাবো তুমি তোমার যেটা না হলেই নয় তোমার রয়েছে, মানে ধরো তুমি মিনিমাম খাদ্য বস্ত্র বাসস্থান পাওয়ার জন্য তোমার পার ডে টাকা 100 টাকা দরকার। এটা তোমার না হলেই নয়, কারণ তুমি হিসাব করে দেখেছো আমার খাদ্যের জন্য দরকার 60 টাকা, বাসস্থানের জন্য দরকার 20 টাকা, আর বস্ত্রের জন্য দরকার 20 টাকা। তা তুমি সুন্দরভাবে একটু বেঁচে থাকতে চাও, আমি একটু খাবো দাবো, একটু ঘুমাবো, লাইব্রেরিতে পড়তে যাব, মাঝে মাঝে চকলেট কিনে খাবো, মানে যেটা তোমার স্বাভাবিক যে আমাদের রিকোয়ারমেন্ট, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড অফ লিভিং, মানে আরেকটু ভালো বেঁচে থাকা। ঠিক আছে, সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড অফ লিভিং। তাহলে ইকোনমিক হোল্ডিং আর বেসিক হোল্ডিং এর মধ্যে এটাই ডিফারেন্স। আচ্ছা টাইপস অফ ক্রপ যদি আমরা দেখি, তাহলে টাইপস অফ ক্রপটা আমরা একটু লিখে রাখো তো। ক্রপস বলে, ক্রপসকে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারি ফুড গ্রেনস, ফুড গ্রেনস, আর এটাকে বলা হয় নন ফুড গ্রেনস, নন ফুড গ্রেনস। তাহলে একটা হচ্ছে ফুড গ্রেনস, একটা নন ফুড গ্রেনস। আচ্ছা ফুড গ্রেনস এর মধ্যে রয়েছে রাইস, রাইস, হুইট। আর নন ফুড গ্রেনস এর মধ্যে কি রয়েছে? দুটো জিনিস, একটাকে আমরা বলতে পারি ক্যাশ ক্রপস, ক্যাশ ক্রপস, আর এটাকে আমরা বলতে পারি অয়েল শিট, অয়েল শিটস। ক্যাশ ক্রপস অ্যান্ড ওয়াইল্ড শিট। আচ্ছা ক্যাশ ক্রপস যদি দেখা যায় তাহলে কি হবে? জুট, টি, কফি, এইগুলোকে আমরা বলবো ক্যাশ ক্রপস। আর অয়েল শিট মানে তো আমরা সবাই জানি মাস্টার্ড অয়েল বা যাই হোক না কেন, মাস্টার্ড, সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার এগুলো। ক্লিয়ার? তাহলে আমরা ক্রপসকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটাকে আমরা বলতে পারি ফুড গ্রেনস, একটা নন ফুড গ্রেনস। তাহলে এইগুলো হচ্ছে রাইস, হুইট, সিরিয়ালস, এগুলো কি, এগুলো সবই হচ্ছে তোমার ফুড গ্রেনস। আর নন ফুড গ্রেনস এর মধ্যে ক্যাশ ক্রপস মানে যে প্রোডাক্টটাকে বাইরে বিক্রি করে আমরা বৈদেশিক ক্যাশ গ্রহণ করি বা বৈদেশিক ক্যাশ অর্জন করি, তাকে আমরা বলি ক্যাশ ক্রপস। আর অয়েল শিট মানে তেল জাতীয় শস্য। তো যদি দেখা যায় অল অ্যামং অল দ্য ফুড গ্রেনস, ম্যাক্সিমাম ল্যান্ড কার জন্য দিই আমরা? রাইসের জন্য। মানে আমাদের ইন্ডিয়ার সমস্ত ল্যান্ডকে যদি অ্যানালিসিস করা হয় তাহলে ম্যাক্সিমাম আমরা কিসের ভেতরে দিই? রাইসকে। আচ্ছা অ্যামং অল দ্য নন ফুড গ্রেনস
ম্যাক্সিমাম ল্যান্ড ইজ ডেভোটেড টু সুগার ক্যান। তাহলে সমস্ত তুমি নন ফুড গ্রেনসের মধ্যে দেখো, তাহলে তুমি সবথেকে বেশি ল্যান্ড কিসের জন্য দাও? চিনি চাষের জন্য। সেই জন্য ইন্ডিয়া চিনি চাষে ফেমাস বা প্রধান। দেখো ইকোনমিতে কি কি প্রবলেম রয়েছে সেটা আমরা এখানে রেখেছি। একটা হচ্ছে তোমার ল্যাক অফ ফাইন্যান্স, ল্যাক অফ ওয়াটার, ল্যাক অফ সিড, ক্রপ ড্যামেজ, এই চারটে হচ্ছে প্রবলেম। আমরা একটু আগেই বললাম ল্যাক অফ ফাইন্যান্স এটা সলভ হচ্ছে কিসের দ্বারা? এগ্রিকালচারাল ক্রেডিট রিফর্মের দ্বারা। ল্যাক অফ ওয়াটার যেটা সলভ হচ্ছে কিসের দ্বারা? ইরিগেশন স্কিমের দ্বারা। সিড এটা সলভ হচ্ছে বিভিন্ন এনএসসি, এসএফসি, সিড ব্যাংক এগুলো তৈরি করে। আর ক্রপ ড্যামেজ এগুলো তৈরি হচ্ছে ইন্স্যুরেন্সের জন্য। ঠিক আছে, তো আজকে আমরা এখানে কমপ্লিট করে দিচ্ছি এটা। নেক্সট দিন আমরা এই ব্যাপারগুলো একবার দেখবো। হ্যাঁ বলো বলো। বুঝলাম না কি, কোনো বড় ভাগ চাষি যদি কোনো বড় জমিদারের আন্ডারে কাজ করে এবং তারা যদি দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার পায়। দাগ নাম্বার খতিয়ান নাম্বার থাকলে পাবে না তো। না, ব্যাপারটা ওটা নয়। ওই দাগ নাম্বার খতিয়ান নাম্বার তুমি ভাগ চাষিকে দিতে হবে ওইটুকু জমির। আর উনি ওনার না, ওইটুকু জমির ওনার যে ভাগ চাষি তিনি। বুঝতে পেরেছো জিনিসটা? এটাই লজিক। কি কি কনফিউশন এখনো? রেকর্ড করাচ্ছে তো ওইটুকু সময়ের জন্য। ওই যে যে তোমার যে 5 বছর বা 2 বছরের চুক্তি, সেই এই ল্যান্ড রেজিস্টারটা কি বসে রয়েছে শুধু যেদিন জমি আসবে সেদিন? তারা ওরা আর বাকি কি কাজ করছে? এই সব কাজই তো করছে যারা ল্যান্ড রেজিস্টার। তারা ওই ভাগ চাষির আন্ডারে গিয়ে ওই জমিটা ওর আন্ডারে ওটা লিখিত নেয়, ওই জায়গায় লিখে ওরা ওটাকে রেখে দেয়। ফলে যে স্কিমের আন্ডারে পড়ছে ওইটুকু জমির ভাগ ওই যিনি চাষ করছেন তিনিই পায়। ঠিক আছে, এইভাবে ইনিশিয়েটিভটা হয়। তাহলে নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করব। কি কি গ্রিন রেভলিউশন? গ্রিন রেভলিউশন মেইনলি গম আর রাইস। পালসার রাইস না, যদি গম, রাইস রাইস। ঠিক আছে, এন্ড করে দিলাম।